আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ডে আগত 23 সালের আরও একটি প্রশ্ন। তো তোমরা জেনে থাকবে যে 23 সালে কিন্তু ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ডে কিন্তু একই প্রশ্ন আছে এবং হচ্ছে দুইটা করে প্রশ্ন তাপগতিবিদ্যা থেকেই কিন্তু আছে। সো আমরা এর আগের ভিডিওতে কিন্তু আমরা অলরেডি একটা প্রশ্ন আলোচনা করেছি, আর এই ভিডিওতে কিন্তু আমরা তাপগতিবিদ্যার আরও একটি ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ডের যে প্রশ্নটি আছে আমরা আলোচনা করতে যাচ্ছি। সো ওই প্রশ্নটি ছিল তোমার হচ্ছে ইঞ্জিন থেকে, যে কারণ ইঞ্জিনের যে টপিকটা আছে এই টপিক থেকে আমাদের এই প্রশ্নটি ছিল, এবং এই প্রশ্নে তারা তোমার কাছে জানতে চেয়েছে যে আসলে একটা গ্যাস কথা বলা আছে, যে গ্যাসের ভ্যালু দেওয়া আছে 56 গ্রাম, এবং গ্যাসটা বলা আছে নাইট্রোজেন গ্যাস, এবং একটা ইঞ্জিনের সাহায্যে প্রথমে দেখো বলা আছে সমুষ্ণ প্রক্রিয়া এবং পরে বলা আছে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, দুইটা প্রক্রিয়ার কথা বলা আছে, এবং এই দুই প্রক্রিয়াতেই তারা বলে দিয়েছে যে আয়তনটা 3 গুণ করে দেওয়া হলো, এবং ইঞ্জিনের কিন্তু একটা তাপমাত্রা দেওয়া আছে 127 এবং হচ্ছে শুধু 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এবং এই তাপমাত্রায় কার্যকর সেটা বলে দেওয়া আছে। এবং তোমরা সবাই জানো যে নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। এই ডাটাগুলো তারা উদ্দীপকে দিয়ে দিয়েছে, এবং এই উদ্দীপকের রেসপেক্টে তোমাকে তারা দুইটা প্রশ্ন করতে বলেছে বা সলভ করতে বলেছে, যে ইঞ্জিনটির কর্ম দক্ষতা কত এটা তোমাকে জানতে চেয়েছে, এবং এই যে প্রক্রিয়াগুলো আছে এখানে তোমরা অলরেডি বুঝতেই পারছো যে দুইটা প্রক্রিয়া, একটা সমুষ্ণ প্রক্রিয়া আলোচনা করছে আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আলোচনা করেছে। এই দুইটা প্রক্রিয়ার মধ্যে কোন প্রক্রিয়াতে কাজের ভ্যালু বেশি হয়েছে সেটাকে কিন্তু তোমাকে গাণিতিকভাবে সলভ করতে বলা হয়েছে। তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আমরা ভিডিও শুরু করে দিচ্ছি। দেখো, এই ভিডিওর যে প্রথম যে অংশটা আছে বা প্রথম প্রশ্নের যে প্রথম অংশটা আছে যে ইঞ্জিনের কর্মদক্ষতা কত, আমরা কর্মদক্ষতার যে বিষয়টি আছে আমরা সবাই জানি যে একটা ইঞ্জিনের কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা যে ফর্মুলাগুলো জানি যে ইটা ইকুয়াল 1 মাইনাস Q2 ভাগ হচ্ছে আমাদের Q1 কিন্তু হচ্ছে 100%, যে এটা হচ্ছে তোমার কর্মদক্ষতার একটা ফর্মুলা। কর্মদক্ষতার আরেকটা ফর্মুলা হচ্ছে যে 1 মাইনাস T2 ভাগ হচ্ছে আমাদের T1 কিন্তু হচ্ছে আমাদের 100%। তাহলে দেখো কর্মদক্ষতার কিন্তু দুইটা ফর্মুলা আছে, এইটা একটা ফর্মুলা এবং তার নিচে কিন্তু আরো একটা ফর্মুলা আছে। কেমন? আবার কর্মদক্ষতার কিন্তু আরো একটা ফর্মুলা আমরা বের করতে পারি যে ইটা ইকুয়াল হচ্ছে W ভাগ হচ্ছে কি বলো তো আমাদের Q1। আমরা কিন্তু এটা দিয়েও কর্মদক্ষতা বের করতে পারি। তাহলে কর্মদক্ষতার কোনটা দিয়ে কখন কোন ম্যাথটা সলভ করব সেটা বুঝতে গেলে একদম প্রথম যে সূত্রটা আছে দেখতে পাচ্ছ, যে প্রথম যে সূত্রটা আছে এই সূত্রে অ্যাপ্লিকেশন হচ্ছে প্রশ্নের মধ্যে যদি কিউ দেওয়া থাকে, কিউ মানে হচ্ছে তাপ, এই Q1 যেটা এটা হচ্ছে উৎসের তাপ যেটা আছে সেটা, আর Q2 যেটা সেটা হচ্ছে গ্রাহকের তাপ। তার মানে প্রশ্নের মধ্যে যদি উৎস এবং গ্রাহকের যে তাপগুলো আছে, তার মানে এই সূত্রটা হচ্ছে তাপ দেওয়া থাকলে তোমরা একটু শর্ট করে লিখে নিতে পারো যে যদি তাপ দেওয়া থাকে আমরা এই সূত্রটা ইউজ করব, এবং এই সূত্রটা ইউজ করব হচ্ছে তাপমাত্রা যদি দেওয়া থাকে, তাহলে প্রশ্নের মধ্যে যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে একটা ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে পারি। আর এটা ইউজ করব যখন প্রশ্নের মধ্যে W মানে হচ্ছে কৃত কাজ দেওয়া থাকবে এবং Q1 মানে হচ্ছে উৎসের যে তাপটা আছে এই উৎসের তাপ দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা এই সূত্রটা দিয়েও কিন্তু কর্মদক্ষতা বের করতে পারবো। কিন্তু তোমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে, যদি ইঞ্জিনটা আদর্শ ইঞ্জিন হয় অথবা প্রত্যাগামী ইঞ্জিন হয় তাহলেই কিন্তু তুমি Q বা T যে কোনো একটা সূত্র দিয়ে ম্যাথ করলেই হয়ে যাবে। কিন্তু প্রশ্নের মধ্যে যদি আদর্শ ইঞ্জিন বলা না থাকে তাহলে Q বা T যে কোনো একটা দিয়ে করলে কিন্তু হবে না। তবে একটা জিনিস মাথায় রাখবে, প্রশ্নের মধ্যে যদি শুধু Q দেওয়া থাকে তাহলে Q দিয়ে ম্যাথটা সলভ করতে হবে, যদি প্রশ্নের মধ্যে T দেওয়া থাকে তাহলে শুধু T দিয়েই সলভ করতে হবে। তাহলে কিন্তু যদি এমন হয় যে প্রশ্নের মধ্যে Q এবং T দুইটাই দেওয়া আছে তখন কি করবে? তখন অবশ্যই কিন্তু Q এর যে সূত্রটা আছে সেটা তোমাকে ব্যবহার করতে হবে, কারণ এটা হচ্ছে মেইন ফর্মুলা, আর এই সূত্র থেকে এটা আমাদের কনভার্ট করতে হয়েছে। ইঞ্জিনটা যদি প্রত্যাগামী ইঞ্জিন হয় তাহলে কেবলমাত্র আমরা এই সূত্রের পরিবর্তে এই সূত্র লিখতে পারবো। এখন আমরা দেখে নিই যে উদ্দীপকে কি কি ডাটা দেওয়া আছে। দেখো এই উদ্দীপকে যে ডাটাগুলো তারা বলে দিয়েছে যে ইঞ্জিনটি 127 ডিগ্রি সেলসিয়াস এবং শুধু 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যকর আছে। প্রশ্নের মধ্যে কিন্তু বলে দেয় নাই যে কোনটা উৎস এবং কোনটা হচ্ছে গ্রাহক, এটা তোমাকে বুঝে নিতে হবে। সবসময় মনে রাখবে যে বড় যে তাপমাত্রাটা আছে এটা হচ্ছে উৎসের তাপমাত্রা, তার মানে এটা হচ্ছে আমাদের T1, বড়টাকে সবসময় তোমরা T1 ধরবে, এবং এটা কিন্তু তোমার ডিগ্রি সেলসিয়াস আছে, এটাকে আমাদের কেলভিনে কনভার্ট করতে হবে। সো আমরা যদি 127 প্লাস কেলভিনে কনভার্ট করার জন্য 273 যোগ করে দেই, সো আলটিমেটলি এটা কিন্তু তোমার বের হবে হচ্ছে 400 কেলভিন। সো আমাদের অলরেডি সোর্সে যে তাপমাত্রাটা ছিল বা T1 ছিল সেটাকে আমরা
আমরা কেলভিনে কনভার্ট করে নিলাম। কেলভিনে কনভার্ট করে নেওয়ার পরে তারপরে আমরা যদি সেকেন্ড যে টেম্পারেচার আছে এটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, এটাকে আমরা T2 ধরবো এবং এটা 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। এটাকে আমরা যদি কেলভিনে কনভার্ট করি 273 যদি আমরা যোগ করে দেই এটার ভ্যালু পাবো হচ্ছে আমরা 300 কেলভিন। তাহলে দেখো যদি প্রশ্নের মধ্যে উৎস এবং গ্রাহক মেনশন করা থাকে তাহলে তো সেটাকেই ওইভাবে ধরে নিতে হবে, আর যদি মেনশন করা না থাকে সবসময় বড়টাকে T1 ধরবে আর ছোটটাকে T2 ধরতে হবে। আর কেলভিনে কনভার্ট করা থাকলে তো আর কনভার্সনের প্রয়োজন নেই, আর যদি না থাকে তোমরা অবশ্যই এটাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে এই প্রশ্নের মধ্যে যেহেতু তোমার তাপমাত্রা দেওয়া আছে তার মানে কর্মদক্ষতা বের করার জন্য কর্মদক্ষতা বলতে পারে বা শুধু দক্ষতা বলতে পারে, তাপীয় দক্ষতা বলতে পারে, ইঞ্জিনের দক্ষতা বলতে পারে, সবগুলোর আনসার কিন্তু একই রকম হবে। প্রশ্নের মধ্যে তাপমাত্রা থাকার কারণে আমরা কর্মদক্ষতার তাপমাত্রার যে সূত্রটা আছে T2/T1 ইন্টু কি বলতো আমাদের 100%, যে এই ফর্মুলায় মানটা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ম্যাথটা সলভ হয়ে যাবে। সো 1 মাইনাস T2 ভ্যালু এটা দেওয়া আছে কিন্তু কত বলতো আমাদের 400 দেওয়া আছে, 400 বসায় দিলাম এবং T2 যে ভ্যালু এটা কিন্তু তোমাদের 300 দেওয়া আছে। সো আমরা এটা 300 বসায় দিলাম এবং এর সাথে যদি আমরা 100% ক্যালকুলেট করে নেই তাহলে আমরা এটার যে ভ্যালুটা পাবো এটার ভ্যালুটা হবে হচ্ছে আমাদের 25%। তার মানে এটার ভ্যালুটা পাচ্ছি আমরা 25%। তোমরা ক্যালকুলেশন করে নিলে দেখবে যে এই ম্যাথটার আনসার পাবে হচ্ছে 25%। সো এইভাবে আমরা খুব সহজে কিন্তু যে কোনো একটা ইঞ্জিনের কর্মদক্ষতা যদি তাপমাত্রা দেওয়া থাকে তাপমাত্রা সূত্র ব্যবহার করে অথবা তাপ দেওয়া থাকলে তাপের সূত্র ব্যবহার করে ওই ইঞ্জিনের ইফিসিয়েন্সি যেটা আছে আমরা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারবো। কেমন? ওকে, যদি আমরা এখন সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেকেন্ড কোশ্চেন সলভিং এ যাই, যে ঘ নাম্বার কি বলেছে দেখতে চাই আমরা। ঘ নাম্বার কোশ্চেন সলভে ঘ নাম্বার তোমাকে বলেছে যে এই যে তোমার উদ্দীপকে যে চিত্রটা বলা আছে এই চিত্রের ভিতরে তোমাকে দুইটা প্রক্রিয়ার কথা বলেছে তারা, একটা হলো সমুষ্ণ প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলোতে কোন প্রক্রিয়ায় কাজের ভ্যালু কেমন হবে সেটা তোমাকে বের করতে বলেছে। এখন আগে তোমাকে বুঝতে হবে যে সমুষ্ণ প্রক্রিয়ায় কাকে বলে। সমুষ্ণ প্রক্রিয়া হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটা সিস্টেমের তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে বাট অন্যান্য ফাংশনগুলোর পরিবর্তন হয়, ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। আর সমুষ্ণ প্রক্রিয়ার কাজের রাশিমালা হচ্ছে nRT ln V2 ভাগ হচ্ছে আমাদের V1। এটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় কাজের রাশিমালা। যে সমুষ্ণ প্রক্রিয়ায় কাজের রাশিমালা মানে এই সূত্র দিয়ে আমাকে সমুষ্ণ প্রক্রিয়ায় কাজ বের করতে হবে, যেখানে n মানে হচ্ছে আমাদের মূল সংখ্যা এটা বা মূল বলতে পারো, আর r মানে হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক, এটা হচ্ছে আমাদের মোলার গ্যাস ধ্রুবক যে অংশটা আছে সেটা, এবং এটার ভ্যালু তোমরা মুখস্থ রাখবে 8.314 জুল পার মোল পার কেলভিন। প্রশ্নে দেওয়া থাকতেও পারে নাও দেওয়া থাকতে পারে। টি মানে হচ্ছে তাপমাত্রা। সবসময় এখানে যে ধাপের, যেহেতু প্রশ্নের মধ্যে কোনো গ্রাফ দেওয়া নাই তার মানে সবসময় এখানে উৎসের যে তাপমাত্রা আছে, হ্যাঁ প্রশ্নের মধ্যে যে উৎসের যে তাপমাত্রা আছে উৎসের তাপমাত্রাটা ব্যবহার করতে হবে। যেহেতু প্রশ্নের মধ্যে কোনো কিছু বলে নাই যে কোন অংশের কাজ তুমি বের করবা, আর যদি স্পেসিফিক ভাবে বলে দেয় যে এই অংশটার কাজ বের করতে হবে তখন ওই অংশের তাপমাত্রা তোমাকে ব্যবহার করতে হবে। আর এই V1 এটা হচ্ছে আদি আয়তন, প্রাথমিক যে আয়তন ছিল সেটা। V1 মানে হচ্ছে প্রাথমিক আয়তন, আর V2 যেটা সেটা কিন্তু হচ্ছে শেষ কিংবা চূড়ান্ত আয়তন। তাহলে দেখো আমরা এই সূত্রটা কিন্তু ব্যবহার করে খুব সহজেই সমুষ্ণ প্রক্রিয়া যে কাজের বিষয়গুলো আছে সেটা বের করতে পারবো। তার মানে সমুষ্ণ প্রক্রিয়া কাজ বের করতে গেলে কত মোল গ্যাস নিয়ে কাজ করছো সেটা লাগবে, মোলার গ্যাস ধ্রুবক লাগবে, কোন অংশের কাজ বের করতে যাচ্ছ সেই সেগমেন্টের তাপমাত্রাটা লাগবে, এবং V1 আদি আয়তন লাগবে, V2 চূড়ান্ত আয়তন লাগবে। তাহলে এই অংশগুলো যদি আমরা বের করে কাজটা বের করতে চাই, এখন দেখো আমাকে n লাগবে। প্রশ্নের মধ্যে কিন্তু কোথাও ডিরেক্ট কোনো n দেয় নাই, বাট যেটা বলেছে যে তোমাকে 56 গ্রাম নাইট্রোজেন গ্যাস নিয়ে কাজ করেছো। তাহলে আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম বা ফিজিক্সে তোমরা জানো যে মোল সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে W ভাগ হচ্ছে কি আমাদের m, W ভাগ হচ্ছে m। তাহলে W এর ভ্যালু এটা তুমি কত গ্রাম নিয়ে কাজ করছো, 56 গ্রাম নিয়ে, সো আমরা 56 গ্রামটা বসিয়ে দিলাম ভাগ m মানে যে মৌল নিয়ে কাজ করছো তার আণবিক ভর, এটা অলরেডি দেওয়া ছিল যে 28 দেওয়া আছে। সো আমরা যদি এটাকে 28 বসাই, সো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এটা 2 মোল গ্যাস পাচ্ছি আমরা, এটা যে আমাদের যে নাইট্রোজেন গ্যাসটা নিয়ে কাজ করা হচ্ছে সেটা হচ্ছে 2 মোল। এরপরে আর এর ভ্যালু আমাদের মুখস্থ আছে অলরেডি, টি এর ভ্যালু সেটাও কিন্তু আমরা জানি যে আমরা এখানে যেহেতু প্রাথমিক তাপমাত্রা যেহেতু স্পেসিফিক ভাবে বলে নাই এই জন্য প্রথম তাপমাত্রা নিয়ে আমরা কাজ করব। 127 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কনভার্ট করলে তোমরা জানো কিছুক্ষণ আগে বের করেছিলাম এটা 400 কেলভিনের মতো হয়। সো বের করেছি V1, এটা একটু ভালো করে বুঝতে হবে। প্রশ্নের মধ্যে একটা শর্ত বলে দিয়েছে যে আয়তন এটা কত গুণ হচ্ছে বলো তো বাচ্চারা, 3 গুণ হচ্ছে। সো আমরা প্রাথমিক আয়তন যদি V1 = V ধরি
করি তাহলে চূড়ান্ত আয়তন V2 এটা কিন্তু তার 3 গুণ মানে 3b হবে সো মানগুলো আমরা বসাই দিতে যাচ্ছি যে n এর যে ভ্যালুটা আছে n এর ভ্যালু হচ্ছে 2 n এর ভ্যালু 2 বসাইলাম ইনটু r এর যে ভ্যালুটা আছে 8.314 এটা বসাই দিলাম t এর ভ্যালু যেটা আছে 400 এটাও বসাই দিলাম এরপর লন ফাংশন রেখে v এর ভ্যালু v1 এর ভ্যালু হচ্ছে আমরা যদি v ধরি তাহলে এই যে v2 আছে v2 এর ভ্যালুটা কিন্তু আমাদের 3b হবে সো আমরা এই অংশটাকে যদি ক্যালকুলেট করি ক্যালকুলেট করলে আমরা সমষ্ণ প্রক্রিয়ায় যে কাজের মান 7303 পয়েন্ট যে অংশটুকু পাবো আমরা যে 5745 এত জুল তোমরা এটাকে জাস্ট ক্যালকুলেট করে নিবে অবশ্যই জাস্ট এই যে কাজটা পাইলাম যে এই কাজটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কাজের মান তার মানে আমরা এই প্রক্রিয়ার দুইটা যে সেগমেন্ট আছে সেগমেন্টের মধ্যে একটা ছিল সমষ্ণ প্রক্রিয়ায় 7303.5745 এত জুল কাজ হচ্ছে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আর আমরা যদি এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ বের করতে চাচ্ছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজ কেমন হবে সেটা যদি আমরা এখন দেখতে চাই তাহলে প্রথমে আমরা আগে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজের অংশটি একটু পড়ে নেই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং সমষ্ণ প্রক্রিয়া তোমাকে আগে ভালো করে চিনতে হবে প্রশ্নের মধ্যে যদি ডাইরেক্ট বলে দেওয়া না থাকে মনে রাখবা যে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা হচ্ছে দ্রুতগামী একটা প্রক্রিয়া সো প্রশ্নের মধ্যে যদি বলে দেয় যে দ্রুত প্রক্রিয়া প্রশ্নের মধ্যে যদি বলে দেয় যে দ্রুত প্রক্রিয়া তাহলে দ্রুত প্রক্রিয়া বললে বুঝে নিতে হবে যে এটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর যদি ধীরগতির কোনো প্রক্রিয়া বলে তাহলে সেটা সমষ্ণ প্রক্রিয়া হবে এবং পাত্রের দেওয়াল যেটা আছে পাত্রের দেওয়ালটা যদি কোনো পরিবাহী পদার্থ দিয়ে তৈরি করো তাহলে অবশ্যই সমষ্ণ প্রক্রিয়া হবে এবং যদি কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি করো তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে তোমাকে আগে প্রক্রিয়াটা বুঝতে হবে প্রশ্নের মধ্যে ক্লু দেওয়া থাকবে ক্লুটা গেস করে নিতে হবে দেন এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের রাশিমালাটা হচ্ছে W ইকুয়াল হচ্ছে nr গামা মাইনাস 1 T1 মাইনাস হচ্ছে কি বলো তো আমাদের T2 এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার একটা ম্যাথমেটিক্যাল টার্ম কাজ বের করার জন্য n এর পরিচয় আগের মতোই মূল সংখ্যা আর মানে মোলার গেজ ধ্রুবক এটা আগের মতোই সো এই দুইটাতে আমাদের কোনো পরিবর্তন নাই কিন্তু এই গামাটা একটু নতুন করে জানতে হবে গামা মানে হচ্ছে একটা প্রত্যেকটা গ্যাসের জন্য গামার স্পেসিফিক কিছু ভ্যালু আছে যেমন এইখানে যে গ্যাসের কথা তোমাকে বলা হচ্ছে নাইট্রোজেন গ্যাস নিয়ে বলা হচ্ছে সো নাইট্রোজেন হচ্ছে একটা দ্বিপারমাণবিক গ্যাস তোমাকে একটু মনে রাখতে হবে যারা হচ্ছে এক পারমাণবিক গ্যাস তাদের জন্য গামার মান হচ্ছে 1.67 যারা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাস তাদের জন্য গামার মান হচ্ছে 1.4 অথবা 41 বলতে পারো আর যারা বহু পারমাণবিক গ্যাস তাদের জন্য গামার মান হচ্ছে 1.33 সো তুমি যদি প্রশ্নের মধ্যে স্পেসিফিক ভাবে গ্যাসটা কয় পারমাণবিক অথবা কোনো গ্যাসের নাম উল্লেখ থাকে সেই অনুযায়ী তোমাকে গামার মানটা বসাতে হবে আর যদি কোনো কিছু ফিক্সড করে বলে না দেয় তাহলে তুমি গামার মানটা অলওয়েজ দ্বিপারমাণবিকের জন্য যে গামার মানটা আছে এটা বসাবা কারণ এটা স্ট্যান্ডার্ড ভ্যালু যদি স্পেসিফিক ভাবে গামার কোনো মান না দেয় তাহলে তোমরা গামার মান 1.4 ধরেই ম্যাথটাকে সলভ করতে হবে সো গামা নিয়েও কিন্তু আমরা কাহিনীটা বুঝে ফেললাম এখন এই T1 মানে প্রাথমিক তাপমাত্রা T2 মানে হচ্ছে শেষ তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা একটু খেয়াল করে দেখো বাচ্চারা প্রশ্নের মধ্যে কিন্তু দুইটা তাপমাত্রা অলরেডি দেওয়া আছে সো আমি চাইলেই কিন্তু এটাকে T1 আর এটাকে T2 আমরা বসাইতে পারতাম কিন্তু সরাসরি বসাইতে পারবো না কেন পারবো না একটু দেখো এখানে কিন্তু প্রশ্নের মধ্যে একটা শর্ত তারা বলে দিয়েছে যে আয়তন 3 গুণ করা হলো তার মানে এই T1 এটা কিন্তু প্রাথমিক তাপমাত্রা এই T2 এটা কিন্তু চূড়ান্ত তাপমাত্রা এখন আয়তন যদি তুমি 3 গুণের জায়গায় আয়তন 4 গুণ 5 গুণ 10 গুণ করো আয়তন চেঞ্জ করলে কিন্তু ওই আয়তনের রেসপেক্টে তার কিন্তু একটা তাপমাত্রা তৈরি হবে ওইটাই হচ্ছে শেষ তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা তাহলে আমরা আগে দেখি যে এইখানে তোমার অলরেডি T2 এর ভ্যালু যে 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে সেটা আসলে এই 3 গুণের জন্য হয় কিনা যদি 3 গুণের জন্য 27 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারবো আর না হলে আমাদের এই 3 গুণ আয়তনের জন্য আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপমাত্রাটা তৈরি হবে সেই তাপমাত্রা আমাকে বের করতে হবে তাহলে আমরা এখন মিশন হচ্ছে এই T2 বের করা এখন এই T2 বের করার জন্য আমাকে যে কাজটা করতে হবে যেহেতু প্রশ্নের মধ্যে আয়তনের একটা চেঞ্জেস দেওয়া আছে পরিবর্তন দেওয়া আছে আয়তনের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে যে TV গামা মাইনাস 1 এটা ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট একটা ফর্মুলা আছে যে আয়তন এবং তাপমাত্রার সাথে সো আমরা যদি এখান থেকে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1 এই যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে যদি আমরা আগে T2 এর মানটা বের করে নিই যে এখান থেকে T2 বের করলে দাঁড়াবে যে V1 বাই V2
বাই ভি টু গামা মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কত বলো তো টি ওয়ান। সো এখান থেকে ভি ওয়ানের যে ভ্যালুটা আছে, দেখো ভি ওয়ানের ভ্যালুটা তোমরা জানো হচ্ছে ভি, আর ভি টুর ভ্যালু যেহেতু 3 গুণ করছি 3v, এবং গামার ভ্যালু তোমরা জানো নাইট্রোজেন হওয়ার কারণে 1.4 মাইনাস 1 ইন্টু টি ওয়ান, প্রাথমিক তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 400 কেলভিন। সো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা এখান থেকে টি টুর একটা ভ্যালু পাবো 257.758, 257.758 কেলভিন। তাহলে দেখো এই যে টি টুর মানটা একটু খেয়াল করে দেখো বাচ্চারা, এটা 257.758, এই যে আমরা মানটা পেয়েছি এই মানটা কিন্তু তোমার এই 27 ডিগ্রি সেলসিয়াসকে এক্সিস্ট করে না, কারণ এটার ভ্যালু কিন্তু ছিল 300 কেলভিন। তার মানে এইখানে এই যে আমাদের আয়তন 3 গুণ করার ফলে তুমি যে তাপমাত্রাটা পেয়েছো এই তাপমাত্রাটা আগে আমাকে বের করতে হবে। কিন্তু যদি প্রশ্নের মধ্যে কোনো শর্ত তারা না দিত, শর্ত না দিলে তখন আমরা এটা কিন্তু সরাসরি টি2 জায়গায় বসিয়ে ম্যাথটা সলভ করতে পারতাম। এখন ধরো আয়তন 3 গুণের জায়গায় যদি 5 গুণ বলে তাহলে কিন্তু এই টি2 ভ্যালুটাও চেঞ্জ হবে। সো এই টি2 ভ্যালুটা চেঞ্জ যত হবে আমাকে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা যেখানে মানটা বসিয়ে দিই যে এন এর ভ্যালু অলরেডি আমরা আগেই বের করেছি যে 2 মোল ছিল, আর এর ভ্যালু তোমরা জানো যে 8.314 ভাগ হচ্ছে গামার ভ্যালু 1.4 মাইনাস 1, এবং টি1 এর ভ্যালু তোমার 400 কেলভিন, এটা দেওয়া আছে 400 মাইনাস টি2 এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই এখানে 257.758। সো এটাকে জাস্ট ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 5910.1715 এত জুল। তাহলে এই যে কাজটা পাইলাম, দেখো আমরা কিন্তু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া একটা কাজের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমাদের এই ম্যাথের সামারি হচ্ছে যে সমুষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজের যে ফর্মুলাগুলো আছে জাস্ট এই ফর্মুলাটা জানতে হবে। সমুষ্ণ প্রক্রিয়ার জন্য ছিল nRT ln v2 বাই v1, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কাজের ফর্মুলা হচ্ছে nR গামা মাইনাস 1 t1 মাইনাস t2। এরপরে তুমি দেখো যে কোন প্রক্রিয়ায় কাজটা বেশি হচ্ছে। যেহেতু সমুষ্ণ প্রক্রিয়ায় কাজ ছিল হচ্ছে 7303.5745, তার মানে সমুষ্ণ প্রক্রিয়ায় কিন্তু কাজটা বেশি ছিল। তার মানে এইটাকে তুমি চাইলে W2 নাম দিতে পারো, আগেটাকে W1 নাম দিতে পারো, এরপরে জাস্ট W1 গ্রেটার দেন W2 এই শর্ত দিয়ে বলে দিতে পারো যে উদ্দীপকের যে দুইটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া দুইটার মধ্যে সমুষ্ণ প্রক্রিয়াতে কৃত কাজের মানটা কিন্তু বেশি। তাহলে আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, এবং নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবে, এবং ভিডিওটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং সবার সাথে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম।